গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 17 জুলাই শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ভোটের প্রতিশ্রুতি পূরণে এবার দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 3 আগস্ট থেকে ফের চালু হচ্ছে অরুণোদয় প্রকল্প। একই মাসে রেশন কার্ডের মাধ্যমে চালের সঙ্গে ডাল ও চিনির সরবরাহ শুরু হবে। লাইভে রাজ্যবাসীর উদ্দেশ্যে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অরুণোদয় প্রকল্প নিয়ে হিমন্ত জানান, 3 আগস্ট থেকে সুবিধাভোগীদের নতুন সরকারের প্রথম কিস্তি দেওয়া হবে। নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা নির্ধারিত সময়ের মধ্যেই কার্যকর করার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে বলেও দাবি করেন তিনি। চাকরির প্রতিশ্রুতি নিয়েও মুখ্যমন্ত্রীর বার্তা, রাজ্যে 2 লক্ষ চাকরি দেওয়ার লক্ষ্য পূরণে ইতিমধ্যেই মাঠে নেমেছে সরকার। নিয়োগের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। ছাত্রছাত্রীর জন্য রয়েছে 2টি ঘোষণা। মুখ্যমন্ত্রী জানান, আগামী 6 এবং 7 আগস্ট নিযুত মহিলা ও নিযুত বাবু প্রকল্পের আবেদনপত্র বিতরণ করা হবে। সেপ্টেম্বর মাস থেকে 2 প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন যোগ্য পড়ুয়ারা। রেশন কার্ডধারীদের জন্য আগস্ট থেকে ফের চাল, চিনি এবং ডাল সরবরাহের প্রক্রিয়া শুরু হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, সাধারণ মানুষের জন্য ঘোষিত সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলি একে একে কার্যকর করা হবে। এছাড়া সেপ্টেম্বর থেকেই জীবন প্রেরণা প্রকল্প কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ আগস্ট থেকে সামাজিক সুরক্ষা ও শিক্ষা সহায়তার একাধিক প্রকল্প চালু করার পর সেপ্টেম্বরেও নতুন সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্পষ্ট, নতুন সরকারের প্রথম কয়েক মাসেই চাকরি, অরুণোদয়, রেশন এবং পড়ুয়াদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতিগুলো সামনে রেখে এগোতে চাইছে দিশপুর। তবে নির্ধারিত সময়ে সেই সুবিধা কতজনের কাছে পৌঁছায় এখন নজর থাকবে সেদিকেই। পরবর্তী খবর, বৃথা গেল না নাগরিক প্রতিবাদ। ভুক্তভোগী মানুষের লাগাতার প্রতিবাদে অবশেষে টনক নড়ল সরকারের। শিলচর শহরের ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত শীঘ্রই নতুন রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেন বরাকের 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। বাজেট অধিবেশনের বিরতিতে বৃহস্পতিবার শিলচরে এসে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল চরম বেহাল ওই রাস্তা নিয়ে ম্যারাথন বৈঠক করলেন। বৈঠকের পর দুজনেই সাংবাদিকদের জানালেন, ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত রাস্তা NHIDCL-এর হাত থেকে সরিয়ে রাজ্যের পূর্ত বিভাগের অধীনে শীঘ্রই নিয়ে আসা হচ্ছে। পূর্ত বিভাগের অধীনে এনে এস্টিমেট বানিয়ে শীঘ্রই নতুনভাবে রাস্তা নির্মাণ করা হবে। এই রাস্তায় এখন থেকে আর কোনো ভারী যানবাহন ঢুকতে দেওয়া হবে না। রংপুর হয়ে সদরঘাটের দিক থেকে আসা টিপার সহ ভারী যানবাহন ট্রাঙ্ক রোড হয়ে তারাপুর দিয়ে বেরিয়ে যাবে। মেহেরপুরের দিক থেকে আসা গাড়ি বের করা হবে সোনাবাড়িঘাট বাইপাস দিয়ে। কৌশিক ও কৃষ্ণেন্দু এদিন বলেন, শিলচরের রাস্তা নিয়ে NHIDCL-এর সঙ্গে বৈঠক করতে গুয়াহাটি থেকে তলব করে আনা হয়েছে সেই বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টরকে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পূর্ত বিভাগের অধীনে এনে ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি যে নতুন রাস্তা বানানো হবে সেটি সব রকম সরকারি নিয়ম মেনে রাস্তা খুঁড়ে পুরনো পিচ পুরোপুরি তুলে নিয়ে নতুন পিচ ঢেলে বানানো হবে। একই সঙ্গে তারা বলেন, শিলচর ফ্লাইওভারের মাটি পরীক্ষার কাজও শুরু হবে 2-3 দিনের মধ্যে। গুমরা সেতুর মেরামতির জন্য মাটি পরীক্ষার মেশিনের গাড়ি বেশ কয়েকদিন ধরে রাস্তায় আটকে আছে। আগামী 2 দিনে সেতু খুলে গেলে মেশিন শহরে এসে পৌঁছবে, এরপরই শুরু হয়ে যাবে কাজ। 2 মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশের ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত রাস্তা পূর্ত বিভাগের অধীনে নিয়ে আসা হচ্ছে যাতে নাগরিকদের দাবি মেনে ভালো রাস্তা তৈরি করা যায়। তথ্য দিয়ে তারা বলেন, আগে থেকেই ঠিক ছিল যেহেতু ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি ফ্লাইওভার তৈরি হবে, ফলে এমনিতেই ওই রাস্তা NHIDCL-এর হাত থেকে পূর্ত বিভাগের অধীনে আনতে হবে। টার্গেট ছিল মাস 2 মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এবার সেই সিদ্ধান্ত বদলে 17 জুলাই অর্থাৎ আজ থেকেই শুরু হবে হস্তান্তর প্রক্রিয়া। তবে 2 মন্ত্রী বলেছেন, ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি 2024-এ হয়েছিল রাস্তা নির্মাণ। এই রাস্তা বছর দেড়েকের মধ্যেই বেশ কিছু জায়গায় ভেঙে যায়। NHIDCL কর্তৃপক্ষকে বলা হয়েছিল মেরামতির জন্য। এরপর প্রথম পর্যায়ে কিছু মেরামতির কাজ হয়েছিল, সেগুলি টিকেনি। এদিকে যেহেতু ফ্লাইওভার নির্মাণ হবে, ফলে রাস্তার উপর প্রচুর চাপ পড়বে। এই কারণেই আপাতত নাগরিকদের ভোগান্তি থেকে মুক্তি দিতে
ফেবার ব্লক বসিয়ে মেরামতির কাজ করছে এনএইচআইডিসিএল। এই অস্থায়ী কাজ করতে গিয়ে কোনো টেন্ডার ডাকা হয়নি। তারা আশ্বাস দিয়েছেন ব্লক বসানোয় রাস্তা উঁচু হলেও এটা স্থায়ীভাবে থাকবে না। কৌশিক রায় বলেন, দুদিন আগেই পূর্ত বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত রাস্তার নতুন এস্টিমেট বানানোর। এই এস্টিমেটের অনুমোদন হয়ে গেলে আগামী 2 মাসের মধ্যে পিচ করে নতুন রাস্তা বানানো হবে। তারা বলেন, ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি রুটে ভবিষ্যতে আর কোনো দিন ভারী যানবাহন ঢুকতে দেওয়া হবে না। এজন্য রংপুরের দিক থেকে সদরঘাট ক্যাপিটাল হয়ে যাওয়া জাতীয় সড়কেরও সংস্কার করতে হবে। ইতিমধ্যে ক্যাপিটাল ও ড্রাগস কর্নার পয়েন্টে এনএইচআইডিসিএল অস্থায়ী নির্মাণ কাজ ধরছে ফেবার ব্লকের, কিন্তু অতিবৃষ্টির জন্য ব্লক বসিয়ে টেকানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে নির্দেশ দেওয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাস দেখে 2 রাত ভারী যানবাহন কয়েক ঘন্টা বন্ধ রেখে কাজ করতে হবে। কৌশিক রায় বলেন, বিভিন্ন সংস্থা, সংগঠন এবং নাগরিকরা বাঙ্গা রাস্তা নিয়ে আন্দোলন করছেন। এটা সরকারেরও নজরে এসেছে। অনেকে আমাদের সঙ্গে এবং সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সমাধান চেয়েছেন। তিনি বলেন, আমরা চেষ্টা করছি নাগরিক দুর্ভোগ মেটানোর, যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই পরিত্রাণ দেওয়া হবে। এদিকে 2 মন্ত্রী আরও বলেন, আগামীতে দ্বিতীয় পর্যায়ে রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত রাস্তাও এনএইচআইডিসিএল হাত থেকে পূর্ত বিভাগের অধীনে নিয়ে আসা হবে। আপাতত ওই রাস্তায় এনএইচআইডিসিএল যে নালা বানাচ্ছে সেই কাজ শেষ হয়ে গেলে হয়ে যাবে হস্তান্তর প্রক্রিয়া। মেহেরপুর বীরবল বাজার থেকে মেডিকেল পর্যন্ত রাস্তা 4 লেনে উন্নীত করার প্রসঙ্গে তারা বলেন, ইতিমধ্যে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের 45% অর্থ দিয়ে দেওয়া হয়েছে। বাকিটা তাড়াতাড়ি রিলিজ করতে বলা হয়েছে জেলা শাসককে। জমি অধিগ্রহণের 26 কোটির মধ্যে 12 কোটি টাকা দেওয়া হয়ে গেছে। ঠিকাদারকে বলা হয়েছে কাজ মাঝখানে কোথাও শুরু করা যাবে না। ফলে জমি অধিগ্রহণের পুরো অর্থ দিয়ে দেওয়ার পর আগামী 20 আগস্টের মধ্যে ঠিকাদারকে সমঝে দেওয়া হবে। আপাতত রাস্তায় কিছুটা মেরামতির কাজ করে দিতে হবে ঠিকাদারকে। এছাড়া মেহেরপুরে যানজট কমাতে ট্রাফিক বিভাগকে 2 শিফটে ট্রাফিক পুলিশ মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী খবর, রাজ্যের গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থার অন্যতম ভরসা জলমিত্ররা। জল জীবন মিশন সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিভিন্ন প্রকল্পে প্রতিদিন মাঠ পর্যায়ে কাজ করলেও দীর্ঘদিন ধরে বেতন, চাকরির নিরাপত্তা ও সরকারি স্বীকৃতির অভাবে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। এই পরিস্থিতিতে নিজেদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার গুয়াহাটিতে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন অল আসাম জলমিত্র অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। বৈঠক শেষে মন্ত্রীর ইতিবাচক আশ্বাসে রাজ্যের হাজার হাজার জলমিত্রের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। হাইলাকান্দির বিধায়ক মিলন দাসের উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার জলমিত্রদের দীর্ঘদিনের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দল জানায়, রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জলমিত্রদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তাদের জন্য এখনো পর্যন্ত কোনো স্থায়ী নীতি, চাকরির নিরাপত্তা কিংবা পর্যাপ্ত আর্থিক সুরক্ষা নিশ্চিত করা যায়নি। বহু কর্মী বছরের পর বছর একই দায়িত্ব পালন করলেও তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে রয়েছে। বৈঠকে সংগঠনের পক্ষ থেকে তুলে ধরা হয়, বহু জলমিত্র এখনও সরকারি নিয়োগপত্র পাননি। অনেক জেলার কর্মীরা দীর্ঘদিন ধরে বকেয়া বেতনের অপেক্ষায় রয়েছেন। বিশেষ করে বিডিসি এবং কার্বি আংলং এলাকার কর্মীদের অবস্থা অত্যন্ত শোচনীয়। অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু পানীয় জল প্রকল্প দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সাধারণ মানুষেরও দুর্ভোগ বাড়ছে। ফলে কর্মীদের স্বার্থ রক্ষার পাশাপাশি জনস্বার্থেও দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। প্রতিনিধি দলের বক্তব্য শুনেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি জানান, জলমিত্রদের সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত এবং বিষয়গুলিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বৈঠকে তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করে আশ্বাস দেন, ধাপে ধাপে সমস্যাগুলির সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে। অল আসাম জলমিত্র অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা শ্রীভূমির সুতারকান্দি এলাকার বাসিন্দা বাপন নমসূদ্র জানান, বৈঠকে মন্ত্রী বিশেষভাবে আশ্বাস দিয়েছেন যে জলমিত্রদের ন্যূনতম মাসিক 15,000 টাকা বেতন প্রদানের প্রস্তাব তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে উত্থাপন করবেন। পাশাপাশি বিভাগীয় স্তরে বিষয়টি নিয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণেরও আশ্বাস দিয়েছেন। সংগঠনের মতে এই পদক্ষেপ বাস্তবায়িত হলে হাজার হাজার জলমিত্রের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
পরবর্তী খবর, মায়ানমার উপকূলে জোড়া নৌকাডুবি, 500-র বেশি রোহিঙ্গা শরণার্থীর মৃত্যুর আশঙ্কা রাষ্ট্রসংঘের। মায়ানমার উপকূলে দুর্ঘটনার কবলে পড়ল দুটি রোহিঙ্গা শরণার্থী বোঝাই নৌকা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বা ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। এই দুর্ঘটনায় কমপক্ষে 500 জনের মৃত্যুর আশঙ্কা। জানা গিয়েছে নৌকা দুটিতে মায়ানমার এবং বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গারা ছিলেন, তবে তাদের গন্তব্য সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি আন্তর্জাতিক দুই সংস্থা। সাম্প্রতিক অতীতে রোহিঙ্গারা শ্রীলঙ্কা, ভারত, মালয়েশিয়া এবং মালদ্বীপে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। সূত্রের খবর, ডুবে যাওয়া নৌকা দুটি মায়ানমার উপকূল থেকে রওনা হওয়ার পর সেগুলির সঙ্গে ওয়্যারলেস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর বিস্তীর্ণ এলাকা তল্লাশি করে সেগুলির সন্ধান না মেলায় বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছে নৌকা দুটি ডুবে গিয়েছে। রোহিঙ্গা শরণার্থী বোঝাই নৌকা ডুবে যাওয়ার ঘটনা বঙ্গোপসাগরে নতুন নয়। বিশেষ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লাগোয়া সমুদ্রের জলস্রোতের তীব্রতার কারণে নৌকাডুবির সম্ভাবনা বেশি থাকে। গত বছর ওই এলাকায় প্রায় 250 জন মারা গিয়েছেন নৌকাডুবিতে। সব মিলিয়ে গত বছর নিখোঁজ অথবা মারা গিয়েছেন 900 রোহিঙ্গা শরণার্থী। মায়ানমারের সেনা সমর্থিত সরকার 2017 সাল থেকে রোহিঙ্গাদের দেশ থেকে বের করে দেওয়া শুরু করে পাল্টা রোহিঙ্গাদের একাধিক গোষ্ঠী সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে লড়াই চালিয়ে যাচ্ছে মায়ানমার সেনার বিরুদ্ধে। সেনা অত্যাচারের মুখে 2017 সালে 7 লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের কক্সবাজারের কুতুপালঙ্গে আশ্রয় নিয়েছে। সেখানে মানবেতর জীবনযাপনের কারণে অনেকেই বিভিন্ন দেশে আশ্রয়ের উদ্দেশ্যে ছড়িয়ে পড়ছে। উল্লেখ্য, ইউএনএইচসিআর এবং আইওএম এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, রোহিঙ্গাদের জন্য নিরাপদ আশ্রয় ও বৈধ পুনর্বাসনের সুযোগ না থাকায় তারা জীবন বাজি রেখে সমুদ্রপথে পালাতে বাধ্য হচ্ছেন। সংস্থাগুলি দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা দেশগুলিকে দ্রুত নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধারের অনুরোধ করেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।